রংপুর মহানগরীর কামাল কাসনা মাসুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রীর ছেলে ও মেয়ে সহ একই পরিবারের 4 জনের উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে ঘটনা বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন যে রংপুরে গতকাল রাতে একটি আলোচিত ঘটনা ঘটেছে। রংপুরে শিক্ষক দম্পতি সহ একই পরিবারের 4 জন হয়েছে এবং কেন, এটি নাকি কোনো পরিকল্পিত, এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আপনাদের যে ঘটনার অনুসন্ধান জানাবো সেটি খুবই রোমহর্ষক এবং একটি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে গতকাল 22 আগস্ট শনিবার রাত 10টার দিকে। রংপুর সদর থানা পুলিশ খবর পেয়ে নগরীর মাছুয়াপাড়া এলাকার রংপুর জিলা স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের যে নবনির্মিত বাড়ি, সে বাড়ি থেকে গণপতি চক্রবর্তী জুয়েল, যার বয়স 65 বছর, সে এবং তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা, যার বয়স 50 বছর, এবং তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী, যার বয়স 25 বছর, এবং গণপতি চক্রবর্তীর একমাত্র ছেলে, সেই জিলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র আয়ুষ চক্রবর্তী প্রিয়ম, যার বয়স 12 বছর, তাদের 4 জনের উদ্ধার করে। আখি, এই যে এই বাড়ি থেকে উদ্ধার করলো, এটির যে যদি শুরু থেকে আমরা বলি, এই যে গণপতি চক্রবর্তীর পরিবার, তারা কিন্তু এই মাছুয়া বাজার যে বাড়িটিতে হলো, এই বাড়িটি কিন্তু নতুন তৈরি করেছে এবং এই এলাকাতে তারা বেশি দিন হয়নি বসবাস করছে। এই পরিবারের সাথে শেষ যে কথাবার্তা হয়েছিল সেটি হচ্ছে এই যে প্রীতিলতা চক্রবর্তী ভোলা, তার ছোট বোনের, সে নিয়মিত এই পরিবারের সাথে ফোনে কথাবার্তা হতো। সেভাবে গত মঙ্গলবার রাত 2টার পর গণপতি চক্রবর্তীর যে মেয়ে আগামী, তার সাথে তার খালার কথা হয় রাত 2টার পরে, এবং উনি যেটি জানিয়েছেন সেটি হলো যে তাদের কথাবার্তা রাত্রেই হতো। এর কারণ হচ্ছে যে রাত্রে তার ছেলেমেয়েরা পড়াশোনা করতো, সেই সুবাদে তাদের দুই পরিবারের মধ্যে কিন্তু রাতেই কথাবার্তা হতো। সেভাবে কিন্তু আগামীর মাসি যেটি জানায় সেটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে, কি রান্না করেছো, কি খেয়েছো, এরকম, মানে অস্বাভাবিক কোনো কিছু তাদের কথাবার্তার মধ্যে ছিল না। এবং সেভাবেই বুধবার সারাদিন কিন্তু তাদের সাথে কোনো কথা হয়নি বা খোঁজ খবর নেওয়া হয়নি। পরবর্তীতে যখন বৃহস্পতিবার, এই যে আগামীর মাসি, সে যখন তাদের ফোনে ট্রাই করছিল, তখন একাধারে তাদের পরিবারের সকলের মোবাইল ফোন কিন্তু বন্ধ পায়। সেই ক্ষেত্রে সে কিন্তু কিছুটা উদ্বিগ্ন হয় এবং সেটি তার ছেলে মেয়েকেও জানায়। তো তাদের পরিবার স্বাভাবিকভাবে মনে করেছিল যে হয়তো তাদের মোবাইল বন্ধ আছে বা চার্জ নেই, এমন কিছু একটা। তো যখন দীর্ঘ একটা দিন কারো ফোনই খুলছে না এবং কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, তখন আগামীর মাসে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং সে সন্দেহ করে যে ফোন যদি বন্ধ থাকে তাহলে একজনের ফোন তো অন্তত খোলা থাকবে, একাধারে সবার ফোন কেন বন্ধ থাকবে। তো সেজন্য গতকাল শনিবার যখন তার হাজবেন্ড সন্ধ্যার সময় বাসায় আসে, তখন উনি খোঁজ খবর নেওয়ার জন্য তার হাজবেন্ডকে নিয়ে বেরিয়ে পড়ে, যে তার বোনের বাসায় যায়, যে দেখে আসি কি হয়েছে। যখন সে ওই বাসায় যায় তখন দেখতে পায় যে সে বাড়ি অন্ধকার, এবং সে তখনও কিছুটা ভয় পেয়ে যায়, এবং সে যখন গিয়ে মেন গেট ধাক্কায় তখন খোলে না, এবং সে কিন্তু খুব জোরপূর্বক সব খোলার চেষ্টা করলেও সে কিন্তু খুলতে ব্যর্থ হয়। সেই ক্ষেত্রে সে জানতো যে পাশের বাড়ির একটি পাঁচিল টপকে সেই বাড়িতে যাওয়া যায়। তখন সেই পাশের বাড়িতে গিয়ে পাঁচিল টপকে সে ওখানে একটি যে চিলেকোঠার দরজা, সেই দরজায় জোরপূর্বক ধাক্কা দেয় এবং তখন সেই দরজাটি খুলে যায়। এবং খুলে যাওয়ার পর সে যখন ভিতরে ঢোকে, তখন তো সে আগেই বলেছি যে ওই বাড়িতে কিন্তু কারেন্ট ছিল না, যদিও আশেপাশের সব বাড়িতে কারেন্ট ছিল। তখন বাড়ির ভিতরে গিয়ে দেখতে পায় সবকিছু এলোমেলো অবস্থা, এবং তখন এক পর্যায়ে তারা এই চিহ্নিত করতে পারে এবং পরবর্তীতে তারাই পুলিশে খবর দেয়। এবং সদর থানা পুলিশ এসে যখন এই যে সুরতাল করে, তখন তারা প্রাথমিকভাবে ধারণা করে এটি হচ্ছে কোনো ঘটনা, এবং এই যে একই পরিবারের 4 জনের
এইগুলো দেখে তখন পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবেই সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয় বিভিন্ন আলামত সংগ্রহ করার জন্য, এবং সেই ঘটনাস্থলে রাতেই সিআইডির ফরেনসিক টিম আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। তখন সিআইডির পক্ষ থেকে যেটি জানানো হয় সেটি হচ্ছে যে তারাও কিন্তু প্রাথমিকভাবে ধারণা করেছিল যে এটি কোনো ঘটনা হতে পারে। সিআইডির ফরেনসিক টিমের প্রধান আরো একটি বিষয় আমাদেরকে জানিয়েছে, সেটি হচ্ছে এই যে তারা উদ্ধার করে সেই দেখে তাদের মনে হয়েছে যে এই যে এগুলো 2-3 দিন আগের। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে ঘটনা যদিও গতকাল জানাজানি হয়েছে রাতে, কিন্তু তাদেরকে হয়েছে সম্ভবত আরো 2-1 দিন আগে। হ্যাঁ, আমরা এরকম বলতেই পারি, কারণ হচ্ছে যে এই যে প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে কিন্তু বুধবার দিন থেকেই তাদেরকে ফোনে পাচ্ছে না এবং তাদের মোবাইল কিন্তু বন্ধ ছিল। সেই ক্ষেত্রে এটি ধারণা করা যায় যে বুধবার অথবা বৃহস্পতিবার এর মধ্যেই এই ঘটনা ঘটে থাকতে পারে। আচ্ছা, পরবর্তীতে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা গেছে কিনা, বা সর্বশেষ এই মুহূর্তে এই ঘটনাটির কি আপডেট আছে আপনার কাছে? রংপুরের এই একই পরিবারের 4 জন, এবং আরেকটি বিষয় আপনি জানেন যে এই ঘটনাটি ঘটেছে কিন্তু রংপুর জেলা স্কুলের প্রাক্তন একজন শিক্ষকের সাথে, যে শিক্ষকের সুনাম কিন্তু সেই শহর জুড়েই আছে। এবং এই ঘটনার পর থেকেই রংপুর নগরে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এবং সর্বস্তরের জনগণ কিন্তু এই যে এটির প্রতিবাদ করছে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাচ্ছিল এই যে রহস্য উদ্ঘাটনের জন্য, এবং পরবর্তী 8 ঘন্টার মধ্যেই এই সাথে জড়িত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং গ্রেপ্তারকৃতরা হলেন ওই একই এলাকার মুগ্ধ দাস, যার বয়স 23 বছর, এবং আরেকজন হচ্ছে সিদ্ধার্থ দাস, যার বয়স 19 বছর। অর্থাৎ এই যে যারা ঘটিয়েছে তাদেরকে কিন্তু আমরা অনেকাংশে অনেক মানে ছোট মানুষ বলতে পারি, কারণ তাদের বয়স দেখা যাচ্ছে যে 20 থেকে, মানে একজনের বয়স 20ও হয়নি এবং আরেকজনের বয়স 23 বছর। এবং আরেকটি জিনিস জেনে আপনি আশ্চর্য হবেন, এই যে 2 অপরাধীকে ধরলো পুলিশ, এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা কিন্তু সমস্ত ঘটনাই খুলে বলেছে এবং এই যে ঘটনা সেটির দায় স্বীকার করেছে, এবং কি কারণে ঘটিয়েছে তারা সেটিও কিন্তু তারা বর্ণনা করেছে। পরবর্তীতে পুলিশ প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যমকে সেই বিষয়টি জানিয়েছে। এবং একটি বিষয় জেনে আপনি অবাক হবেন, শুধু বাধা দেওয়ার কারণেই এই এত বড় তারা ঘটিয়েছে। এই যে গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ এবং মুগ্ধ, তারা মাঝে মাঝেই এই যে প্রাক্তন শিক্ষক গণপতির যে নবনির্মিত বাড়ি এটির ছাদে করতো, যেটি গণপতি চক্রবর্তী জানতো না, এবং তারা এই কাজটি করতো পাশের বাড়ির যে দেয়াল সেটি টপকিয়ে তারা ছাদে উঠতো এবং ছাদে তাদের নিজের মতো করে করতো, এবং সেভাবেই কিন্তু তারা ফিরে যেত। তো সেদিন বৃহস্পতিবার শেষ রাতের দিকে তারা সেই বাড়ির ছাদে করছিল, এবং সেই রাতে গণপতি চক্রবর্তী কিভাবে যেন টের পেয়ে যায় এবং সে তখন ছাদে ওঠে যখন দেখতে পায় যে তারা 2 জন ছাদে উঠে করছে, তখন গণপতি চক্রবর্তী রাগান্বিত হয় এবং তাদেরকে চিনে ফেলে। এবং তারা কিভাবে এই বাড়ির ছাদে এসেছে এবং কেন এইসব করছে এটি যখন সে প্রতিবাদ করতে যায়, তখন এই সিদ্ধার্থ এবং মুগ্ধ তারা তাদের নিজেদের পরিচয় অন্য কেউ যেন জানতে না পারে এবং এই ঘটনা যেন অন্য কেউ জানতে না পারে, সেজন্য গণপতির গায়ে থাকা যে একটি গামছা, সেই গামছা দিয়েই তার গলায় পেঁচিয়ে ধরে এবং তাকে। তো গণপতিকে যখন তারা ছিল তখন সে কিন্তু প্রাণপণ বাঁচার চেষ্টা করছিল এবং চিৎকার করছিল। সেই চিৎকারে নিচ থেকে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী যখন সিঁড়ি দিয়ে উঠে আসতে থাকে, তখন এই সিদ্ধার্থ এবং মুগ্ধ সিঁড়ির মধ্যে নেমে যায় এবং ওই গামছা দিয়েই তাকেও সেখানেই। এরপর তাদের মেয়ে আগামী চক্রবর্তী যখন এই চিৎকার চেঁচামেচির আওয়াজ পায়, তখন সেও কিন্তু সিঁড়ির মধ্যে উঠে আসে এবং পরবর্তীতে অভিযুক্তরা সেই আগামী চক্রবর্তীর গলাতেও এবং তাকে চেষ্টা করে। কিন্তু পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছে যে আগামী চক্রবর্তী তারা নিশ্চিত করতে পারছিল না, এবং শেষ পর্যন্ত তার নিশ্চিত করার জন্য ছাদের উপর থেকে কাপড় নাড়ার যে দড়ি আছে সেই দড়ি এনে তাকে, এবং সে দড়ি মুখের মধ্যেও, এবং দড়ি পেঁচিয়ে এমন সজোরে চেপে ধরে যে তাদের আগামীর যে চোয়াল আছে সেটি কিন্তু ভেঙে যায় এবং তার একটি চোখ কিন্তু উপড়ে আসে। এরপর আগামীর
নিশ্চিত হলে তারা নিচে যায়, নিচে গিয়ে তাদের যে একমাত্র ছেলে সেই ছেলেকে তারা খুঁজতে থাকে এবং এর মধ্যেই 12 বছরের প্রিয়ম সে কিন্তু অনেকটা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে বাঁচার জন্য সে কিন্তু খাটের নিচে লুকানোর চেষ্টা করে, কিন্তু অভিযুক্তরা সেই লুকানো জায়গাতেই তাকে এই 4টি পর এখানেই কিন্তু তারা থেমে যায়নি। ওটিকে রূপ দেওয়ার জন্য তারা বাড়ির সমস্ত কিছুকে ওলটপালট করে এবং ঘরে থাকা যে অলংকারাদি টাকা পয়সা এগুলো কিন্তু তারা, এসব ঘটনা ঘটতে ঘটতেই শুক্রবার সকাল হয়ে যায় এবং তখন তারা বাড়ি থেকে বের হলে তাদেরকে লোকজন দেখে ফেলবে সেই ভয়ে কিন্তু তারা সেই বাড়িতেই অবস্থান করে। এবং আপনি আরেকটি জিনিস শুনলে অবাক হবেন যে তারা ওই বাড়িতে জুম্মার নামাজ পর্যন্ত অপেক্ষা করছিল যেন লোকজন কমে যায় তখন তারা বের হবে এবং এই সময়ের মধ্যে তারা প্রিয়মের বাথরুম ইউজ করে এবং সেখানে কিন্তু একে একে তারা গোসল করে এবং তাদের ডাইনিং এ থাকা খেজুর, শসা এগুলো কিন্তু খায় এবং তাদের কাছে থাকা অবশিষ্ট একটি কিন্তু সেই ডাইনিং এ বসেই তারা খায় এবং পুলিশ যেটির প্রমাণ সেখানে পেয়েছে। পরবর্তীতে তারা কিন্তু লোকজন এলাকা থেকে কমে গেলে যে পথ দিয়ে তারা আসে সেই পথেই কিন্তু ফিরে গিয়েছে, যার কারণে কিন্তু বাইরে থেকে সে বাড়ির সমস্ত কিছুই বন্ধ ছিল। এবং আরেকটি জিনিস, তারা কিন্তু যাওয়ার আগেই বলেছি যে এই ঘটনাটিকে যেন সবাই দেখে মনে করে সেরকম একটি রূপ দেওয়ার চেষ্টা করেছে, এজন্য কিন্তু তারা সে বাড়ির যে ইলেকট্রিসিটি সেটি কিন্তু অফ করে দিয়ে গেছে এবং পরবর্তীতে তারা লুণ্ঠনকৃত যে গয়না সেগুলো পাশের একটি মন্দিরের পেছনে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে পুলিশ যেটি তাদেরকে নিয়েই উদ্ধার করেছে। তো এই ছিল এখন পর্যন্ত এই ঘটনার সর্বশেষ আপডেট। আচ্ছা, এই ঘটনায় কি শুধু দুজনেই সম্পৃক্ত কিনা নাকি এর সাথে আরো কেউ সম্পৃক্ত আছে এই ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছেন কিনা, বা এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? রংপুরের পুলিশ সুপার আবুল মনসুর আমাদেরকে জানিয়েছেন যে এই যে দুইজনকে গ্রেপ্তারকৃত তারা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে এই ঘটনার সাথে তারা দুইজনই সম্পৃক্ত এবং এরপরেও কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারেও কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এবং ইতিমধ্যেই রংপুরে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন তারা কিন্তু মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়। জি, ধন্যবাদ সৈয়দ মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি জানলাম সেটি কিন্তু একটি হৃদয় বিদারক ঘটনা। এই যে মাত্র 19 বছর এবং 23 বছরের দুইজন টকবকে যুবক যাদের এখন মাত্র পড়াশোনার বয়স, এই সময়ে কিন্তু তারা মতো একটি হয়ে গেছে, যার কারণে আজকে কিন্তু তারা এই 4টি অনায়াসে ঘটিয়ে ফেলতে পেরেছে। এবং তারা চিন্তা করুন কত এই 4টি ঘটিয়েছে এবং সেটিকে আবার অন্যদিকে মোড় দেওয়ার জন্য কত রকমের ঘটনা ঘটিয়েছে। আসলে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে সেটির দিকে নজর রাখুন, তা না হলে ঘটতে পারে এরকম ভয়ঙ্কর আরো কোনো ঘটনা। তো এই ছিল আজকের মতো আমাদের কাছে রংপুরের আপডেট। পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।